দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ। রাতের বাংলাদেশের শুরুতে জানাবো শিরোনাম। নতুন করে সংঘাত সহিংসতা না ঘটলেও থমথমে পার্বত্য অঞ্চল, চলছে অবরোধ, পরিবহন ধর্মঘট। অপরাধীরা ছাড় পাবে না, সম্প্রীতি রক্ষার আহ্বান উপদেষ্টাদের। ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে। আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে, তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দেব। সময় না মেলায় যুক্তরাষ্ট্রে হচ্ছে না মোদি ইউনূস আলোচনা, বৈঠক করবেন উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী। পূজায় ভারতে যাচ্ছে ইলিশ। সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে ঝড় বৃষ্টির হানা, শুধু সংস্কার নয়, বের করতে হবে রাজনৈতিক অর্থনৈতিক মুক্তির উপায়। ভার্চুয়াল বার্তায় তারেক রহমান। বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার অর্জন যেমন আমাদেরকে করতে হবে, একইভাবে আমাদেরকে জনগণের অর্থনৈতিক যে মুক্তি, সেটির ব্যাপারেও আমাদেরকে চিন্তা করতে হবে। আদালত থেকে যেন অবিচার না হয়, আহ্বান আইন উপদেষ্টার। বিচার বিভাগের স্বাধীনতার জন্য পৃথক সচিবালয়ের প্রস্তাব প্রধান বিচারপতির। কাল থেকে ক্লাস শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তোফাজ্জল নিহতের ঘটনায় ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার। চেন্নাই টেস্টে হারের শঙ্কায় বাংলাদেশ। ইনজুরি নিয়ে সাকিব আল হাসানের খেলার খবরের সমালোচনা, জানে না টিম ম্যানেজমেন্ট। পাহাড়ে সংঘাতের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, গঠন করা হবে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আর স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, পাহাড়ের সম্প্রীতি নষ্টের জন্য বাইরে থেকে ষড়যন্ত্র চলছে। রাঙামাটিতে মতবিনিময় সভা শেষে একথা বলেন তারা। এদিকে 3 পার্বত্য জেলায় চলছে 72 ঘন্টার অবরোধ। একই সাথে রাঙামাটিতেও চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। কয়েকদিন ধরেই সংঘাতে অশান্ত পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি। রাঙামাটিতেও হয়েছে সহিংসতা, পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। 3 দিনে 4 জনের মৃত্যু ও অস্থির প্রেক্ষাপটে পার্বত্য অঞ্চল সফরে যান সরকারের 3 উপদেষ্টা সহ প্রতিনিধি দল। প্রথমে তারা রাঙামাটিতে মতবিনিময় করেন রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের সাথে। কয়েক ঘন্টা আলোচনা করেন তারা। পরে উপদেষ্টারা জানান, পাহাড়ের সংঘাতে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, গঠন করা হবে তদন্ত কমিটি। সবাইকে সম্প্রীতি রক্ষার আহ্বান জানান তারা। উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব, এবং এটা আমাদের সহকর্মীদের সাথে আলাপ করার পর। দ্বিতীয় প্রশ্ন হলো, আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে, তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দেব। আমরা সকলেই সম্প্রীতি চাই, কিন্তু কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে, এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে। দুপুরের পর রাঙামাটি থেকে মতবিনিময়ের উদ্দেশ্যে খাগড়াছড়ি রওনা দেন তারা। এদিকে হামলার প্রতিবাদে যুম্ম ছাত্র জনতার ব্যানারে 3 পার্বত্য জেলায় সকাল থেকে শুরু হয় 72 ঘন্টার অবরোধ। কর্মসূচির সমর্থনে খাগড়াছড়ির দীঘিনালা সড়কে বিক্ষিপ্তভাবে পিকেটিং হয়েছে। এছাড়া গাড়ি পোড়ানোর প্রতিবাদে রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে নামে শ্রমিকরা। এতে ছাড়েনি দূরপাল্লার গণপরিবহন, বিপাকে যাত্রীরা, আটকা পড়েন পর্যটকরাও। ওদের কারণে আমরা গাড়ির কষ্ট হয়ে আছে, গাড়ি চলতেছে না, বৃষ্টি সব ভেঙে ফেলছে। আমাদের খাগড়াছড়ি সাথে কাউন্টার থেকে এখন পর্যন্ত কোনো গাড়ি ছেড়ে যায় নাই। যদি প্রশাসনের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে, আমরা গাড়ি চাইতে ইচ্ছুক আছি। কাউন্টারে যাইতেছি বলতেছে ওনারা যে সাজেক যাইব না। পার্বত্য অঞ্চলে জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। জনমনের স্বস্তি ফেরাতে কাজ করছে শান্তি সম্প্রীতি কমিটি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। পাহাড়ি এলাকায় বহুমুখী ষড়যন্ত্র চলছে, দেশকে অশান্ত করতে ষড়যন্ত্র। সকালে ফেনীর আন্ধারমানিকে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে একথা বলেছেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, একটি মহল তা নিয়ে অপপ্রচার চালাচ্ছে।
খাগড়াছড়ি রাঙামাটির ঘটনা রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। নাহিদ ইসলাম বলেন, ফেনীর বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। বন্যায় গৃহহীনদের ঘর দেয়ারও প্রতিশ্রুতি দেন উপদেষ্টা। পার্বত্য চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না। সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় কিছু সমস্যা হয়েছিল, সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল এবং সেটাকে খুবই ফুলিয়ে ফেপে বলা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়েছিল। এরকম কোনো নির্দেশনা হয় না এবং এরকম কোনো ঘটনাও ঘটে নাই। খাগড়াছড়ি ও রাঙামাটিতে হামলার প্রতিবাদ করেছে সমতলের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র যুবসহ সাধারণ জনতা। জাতিসংঘের অধীনে এই ঘটনার তদন্ত করে তা জনসম্মুখে প্রকাশ সহ ৬ দফা দাবি জানিয়েছেন প্রতিবাদকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষুব্ধ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র জনতার সমাবেশ। এতে বক্তারা খাগড়াছড়ি ও রাঙামাটির ঘটনার নিন্দা জানান। দাবি করেন এটি স্বাভাবিক ঘটনা নয়, রয়েছে ষড়যন্ত্র। সেটা বিচ্ছিন্ন ঘটনা নয়, সেটা পরিকল্পিত হত্যাকাণ্ড। বন্ধুরা আমার, যদি পরিকল্পিত হত্যাকাণ্ড না হতো তাহলে দিঘিনালায় যে ঘটনা ঘটেছিল সেই জ্বর, সেই আগুন, সেই রাঙামাটিতে গিয়ে ছড়াতো না। এই পাহাড়কে আবারও অশান্ত করার চেষ্টা করা হচ্ছে, পায়তারা করা হচ্ছে। আমরা চাই এটা যাতে বন্ধ হয়। ৩ পার্বত্য জেলার মানুষের জানমালের নিরাপত্তা চান তারা। একই সঙ্গে নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা। তাদের সাথে বসে সেখানে যে পাহাড়ে যে অশান্ত হয়েছে সেই পরিবেশটাকে শান্ত করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক। পার্বত্য চট্টগ্রামে যে অগ্নিসংযোগ হয়েছে, হত্যা হয়েছে, সেটার নিরপেক্ষ বিচার এবং ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে আপনি অগ্রণী ভূমিকা রাখবেন। একই সাথে পার্বত্য সমস্যার রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে আগামী ৬ মাসের মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিও জানানো হয় সমাবেশ থেকে। পাহাড়ের যে শান্তি চুক্তি, সেই শান্তি চুক্তি বাস্তবায়িত না হওয়ার কারণেই মূলত এই ঘটনাগুলো ঘটছে। পরে বিক্ষোভ মিছিল করেন সমাবেশে অংশ নেয়া শিক্ষার্থীরা। মিছিলটি শাহবাগ জাতীয় জাদুঘর ঘুরে শেষ হয় টিএসসিতে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে পার্বত্য অঞ্চলে সংঘাতের মতো ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শের আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, এই সরকার দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখার চেষ্টা করলে তা হবে বড় ভুল। দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব ছেড়ে দেওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল। বুধবার থেকেই অস্থিরতা তৈরি হয় পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে। একদিন পর তা রাঙামাটিতেও ছড়িয়েছে। বিএনপি মহাসচিব বলছেন, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই সুযোগ নিচ্ছে একটি পক্ষ। পার্বত্য চট্টগ্রামের ঘটনাটাকে আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি। শূন্যতার সুযোগ নেওয়া, ভারতবর্ষে মণিপুরের যে বিদ্রোহ, সবগুলোকে যদি আপনি আনেন, ভেরি সিগনিফিক্যান্ট, নিঃসন্দেহে একটা পার্ট অফ ডিস্টেবিলাইজিং দ্য রুলিং গভর্নমেন্ট। যে সুফল আমরা অর্জন করেছি, সুফলটাকে নস্যাৎ করা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা বিরাজনীতিকরণের প্রক্রিয়াকে শুরু করার চেষ্টা করা। দলের চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব বলেন, আওয়ামী লীগ শান্তি চুক্তি করলেও সমস্যার সমাধান করেনি। এখনকার ঘটনায় সরকারকে দ্রুত সিদ্ধান্ত ও পদক্ষেপ নিতে পরামর্শ দেন তিনি। বলেন, অভিজ্ঞতা ও রাজনৈতিক ঘাটতি কমাতে দলগুলোর সাথে পরামর্শ করতে পারেন তারা। আওয়ামী লীগ গভর্নমেন্ট এত কথা বলেছে, চুক্তি করেছে, কিন্তু তারাও কিন্তু সেই প্রবলেমটা সলভ করেনি। কিন্তু যারা দায়িত্বে আছেন, দ্য ব্যুরোক্রেটস মেইনলি, তাদের কিন্তু একটা দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টকে প্রপারলি অ্যাডভাইস করা। এদের অভিজ্ঞতার অভাব আছে রাজনৈতিক প্রবলেমগুলোকে হ্যান্ডেল করার। তাদের ডিসিশন নিতে দিলেই হচ্ছে। মেইন পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে তাদেরকে কথা বলতে হবে। আমরা তো বলে এসেছি যে আমাদেরকে ডাকেন, কথাটা তো কথাই বলেন আমাদের সঙ্গে। অন্তর্বর্তী সরকারের ওপর আস্থার কথা আবারও জানান মির্জা ফখরুল। বলেন, বিরাজনীতিকরণ দেশের জন্য ভালো হবে না। এটা কখনোই আপনার কাজে দেবে না, এবং যেমন অতীতেরটাও দেয়নি, এবারও দিবে না। অ্যান্ড দ্যাট উইল বি ডেঞ্জারাস ফর দ্য কান্ট্রি, ফর দ্য নেশন। ওটা আরেকটা আপনার সমস্যা তৈরি হবে বড় রকমের। সংবিধান পরিবর্তন করতে হলে আগে বুঝতে হবে মানুষ কি চায়। সংস্কার তো করবেন মানুষের, দেশের প্রতিষ্ঠানগুলো, তাই না? তো সেই প্রতিষ্ঠানগুলোকে মানুষ কিভাবে দেখতে চায়, সেইগুলোর জন্য তো আপনার উচিত ছিল, আমি যেটা মনে করি, যে আগে রাজনীতিবিদদের সঙ্গে কথা বলা। এখন ওনাদের প্রস্তাব যে আগে ওরা সংস্কার তৈরি করবে, হ্যাঁ, প্রস্তাব নিয়ে তারপর তারা পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলবে, তারপরে আবার করবে। দ্যাট উইল টেক এ লং টাইম। এটা একটা আছে। দুটো হচ্ছে
যে আপনি প্রথমেই কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনালাপ অস্থিরতা সৃষ্টি করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তাকে দেশে ফিরে হত্যাকাণ্ডের বিচারের মুখোমুখি হতে হবে। উনি যদি সত্যিকার অর্থেই রাজনীতিবিদ হন, ওনার উচিত হবে নিজে এসে আপনার এখানে ফেস করা এই সমস্ত জিনিসগুলোকে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনও বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার মতো ফিট নন বলে জানান বিএনপি মহাসচিব। কেউ বুদ্ধিমান হয় এই ধরনের গভর্নমেন্টকে দ্রুত নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। থ্যাংক ইউ। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। জাতিসংঘ অধিবেশন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ হচ্ছে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। তবে নেদারল্যান্ডস, পাকিস্তান ও নেপাল সরকার প্রধান, জাতিসংঘ মহাসচিব ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাইডলাইনে বৈঠক করবেন সরকার প্রধান। ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, ঢাকা দিল্লি সম্পর্কের যে টানাপোড়েন তা দূর করতে চায় বাংলাদেশ, তবে তা ন্যায্যতা ও সমমর্যাদার ভিত্তিতে হতে হবে। পার্বত্য চট্টগ্রামে চলমান সংকটে অন্য কোনো দেশের ইন্ধনের তথ্য এখন নেই দাবি করে এটাকে অভ্যন্তরীণ ইস্যু হিসেবে দেখার কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম সফর ডক্টর মোহাম্মদ ইউনূসের। 23 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন তিনি। নিরাপত্তা ও গণমাধ্যম কর্মী সহ প্রতিনিধি দলে থাকছেন 57 জন। ব্যয় সংকোচন ও অপচয় কমাতেই ছোট টিম বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এমনকি সফর সঙ্গীর তালিকায় নেই খোদ পররাষ্ট্র সচিব ও জাতিসংঘ উইংয়ের মহাপরিচালকও। সাম্প্রতিক বছরগুলোর মতো এবার বাংলাদেশ থেকে শতাধিক সদস্যের প্রতিনিধি দল চার্টার বিমানে নিউ ইয়র্ক সফর করবেন না। 27 সেপ্টেম্বর সাধারণ পরিষদে বক্তৃতা করবেন ডক্টর ইউনূস। সেখানে প্রাধান্য পাবে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা। এই সফরটার গুরুত্ব প্রধানত এই যে আমাদের এখানে একটি বড় রাজনৈতিক পরিবর্তন হয়েছে, সে সম্বন্ধে যাতে কারো কোনো মনে দ্বিধা সংকোচ না থাকে, আমার বিশ্বাস নাই তেমন। শনিবার পর্যন্ত সাইডলাইনে বেশ কিছু বৈঠক চূড়ান্ত হয়েছে প্রধান উপদেষ্টার। এর বাইরে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীও সাক্ষাৎ করবেন ডক্টর ইউনূসের সাথে। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, নেপালের প্রধানমন্ত্রীর সাথে, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, মানবাধিকার সম্পর্কিত হাইকমিশনার জাতিসংঘের, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, USAID প্রশাসক, এদের সাথে চিফ অ্যাডভাইজারের দেখা হওয়াটা কনফার্ম হয়েছে। তবে একই সময়ে নিউ ইয়র্কে অবস্থান না করাই ভারতের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হচ্ছে না প্রধান উপদেষ্টার। এর সাথে সম্পর্কের টানাপোড়েন বা দায়িত্বশীলদের কথাবার্তার সম্পর্ক নেই দাবি করে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে নিজের বৈঠকের কথা জানান তৌহিদ হোসেন। প্রতিবেশী যেহেতু পরিবর্তন হয় না, কাজেই কথা কারো পছন্দ হোক বা না হোক, এটা আমার মনে হয় এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা না করা উচিত। আর এই কারণে দেখা হচ্ছে না বা উনি দেখা করবেন না, আমার তা মনে হয় না। ওনাদের দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসাথে হচ্ছে না, কারণ জনাব মোদি একটু আগে চলে আসছেন আর আমাদের চিফ অ্যাডভাইজার একটু দেরিতে যাচ্ছেন। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে, এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমেই, কারণ সমস্যার সমাধান করতে হলে তো সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না। আমরা অবশ্যই চেষ্টা করবো সেই টানাপোড়েন যাতে আমরা পেছনে ফেলতে পারি এবং একটি সম্পর্ক ওয়ার্কিং রিলেশন সৃষ্টি হয়। কিন্তু আমরা যেটা সবসময় বলে আসছি এবং সেটা হলো যে এটাকে অবশ্যই হতে হবে সার্বভৌম সমতার ভিত্তিতে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে। ব্রিফিংয়ে পার্বত্য এলাকায় চলমান সংকটের পেছনে অন্য কোনো দেশের ইন্ধন আছে কিনা সেই প্রশ্নেরও জবাব দেন উপদেষ্টা। কোনো ইন্ধন আছে কিনা সেটা তো আমি জানি না। আমরা এটাকে আমাদের অভ্যন্তরীণ একটা সমস্যা হিসেবেই দেখছি এবং সেটা সমাধানের চেষ্টা করছি। আশা করি যে সাফল্য অর্জন করব, কারণ আমাদের মানুষ যারাই এখানে আহত নিহত হচ্ছেন আমাদের মানুষ। ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে বাংলাদেশের অবস্থান আগের মতোই বলে জানান তৌহিদ হোসেন। সংক্ষিপ্ত সফর শেষে 27 সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন প্রধান উপদেষ্টা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3000 টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। আজ বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের প্রেক্ষিতে শর্ত সাপেক্ষে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে দুর্গাপূজাকে সামনে রেখে ইলিশ মাছ চেয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছিল ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন।
গত 9 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বরাবর এই চিঠি পাঠানো হয়। তথ্য অনুযায়ী 2022-23 অর্থ বছরে 1300 টনের বেশি ইলিশ রপ্তানি করেছে বাংলাদেশ। দেশকে এগিয়ে নিয়ে জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে শুধু সংস্কার প্রস্তাবে থেমে থাকলে হবে না, আদায় করতে হবে রাজনৈতিক অধিকারও। সিরাজগঞ্জের জনসভায় মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, যতদিন মানুষের ভোটের অধিকার নিশ্চিত না হবে ততদিন আন্দোলন চালিয়ে যাবে বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান। যমুনার তীরঘেঁষা বিস্তৃত জনপদ সিরাজগঞ্জের বেলকুচি, চৌহালি আর এনায়েতপুর থানা জুড়েই বিএনপি নেতাকর্মীদের সরব উপস্থিতি। প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরম উপেক্ষা করে কেউ এসেছেন নদীপথে, কেউ বা সড়ক পথে। জনাব তারেক রহমান আমাদের মাঝে, তিনি আজকে সরাসরি আমাদের সাথে কথা বলবেন। আমরা এসেছি, আমি আইসি মনে করেন জিয়া রহমানের আমলটা ভোট দেই বা তারেক জিয়ার দেখার জন্য আমি আইসি। আমাদের প্রত্যাশা হলো একটি নিরপেক্ষ নির্বাচন। গণতান্ত্রিক সংগ্রামে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে সিরাজগঞ্জ 5 সংসদীয় আসনে বিএনপির এই সমাবেশ। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে ধারাবাহিকভাবেই জেলায় জেলায় এমন কর্মসূচি পালন করছে দলটি। এই সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বলছেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতন হলেও পট পরিবর্তনের পেছনে অর্থাৎ পরিপ্রেক্ষিত রচনায় বিএনপি নেতাকর্মীদের অনেক বড় ভূমিকা ছিল। সে কারণে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চেয়েছেন মাঠ পর্যায়ের নেতা কর্মী সমর্থকরা। বিকেল 4টার কিছু পর অনলাইনে যুক্ত হন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একে একে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা। যে বিএনপিকে নির্বাচনে না নিয়ে এসে শেখ হাসিনা ভুল করেছে। কিন্তু হঠাৎ করেই কালো মেঘে ছেয়ে যায় পুরো আকাশ, শুরু হয় দমকা হাওয়া। 4:30 থেকে মুষলধারে বৃষ্টি চলে প্রায় ঘণ্টাখানেক। দিক বিদিক ছোটেন বিএনপি কর্মী সমর্থকরা। এরপর আবারও মাঠে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা মানুষের যে অধিকার, ভোটের যে অধিকার, যেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই আমরা। কারণ একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একটি রাজনৈতিক দল হিসাবে আমরা বিশ্বাস করি, যখন দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের সামনে জবাবদিহিমূলক একটি ব্যবস্থা থাকবে, তখনই যারা সরকার পরিচালনা করবে তারা জনগণের কথা চিন্তা করবে। জনগণের মুক্তির জন্য প্রস্তাবিত সংস্কারের পাশাপাশি রাজনৈতিক অধিকার নিশ্চিত করা জরুরি বলে মনে করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুধুমাত্র আমরা যে সকল সংস্কার প্রস্তাব করেছি সেই সকল সংস্কার প্রস্তাবেই থেমে থাকলে চলবে না। আমাদেরকে সেই সাথে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার যে অর্জন, সেই অধিকার অর্জন যেমন আমাদেরকে করতে হবে, একইভাবে আমাদেরকে জনগণের অর্থনৈতিক যে মুক্তি সেটির ব্যাপারেও আমাদেরকে চিন্তা করতে হবে। অঙ্গীকার করেন, সুষ্ঠু ভোটে ক্ষমতায় এলে জনগণের কল্যাণে সবসময় নিবেদিত থাকবে বিএনপি। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, সিরাজগঞ্জ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে গণপিটুনিতে তোফাজ্জল হত্যার ঘটনায় অভিযুক্ত 8 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের কথা জানিয়েছেন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। তবে এখনই ছাত্র রাজনীতি নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। এদিকে বিশ্ববিদ্যালয়ে এভাবে মানুষ হত্যার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন শিক্ষকরা। তোফাজ্জল হত্যার দায় শিক্ষকদেরও নিতে হবে বলেও জানিয়েছেন বিক্ষুব্ধরা। বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ভবঘুরে তোফাজ্জল হোসেন ঢুকে পড়েন। এ সময় তাকে কয়েক দফা মারধর করে হলের শিক্ষার্থীরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গ্রেফতার করা হয়েছে 6 শিক্ষার্থীকে, যারা 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে শুক্রবার। তোফাজ্জল মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে নিন্দার ঝড়। অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে লজ্জিত বলে পোস্ট দেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও ক্ষোভে ফুঁসে ওঠেন। শিক্ষক নেটওয়ার্কের ব্যানারে হয় প্রতিবাদ সমাবেশ। তোফাজ্জল হত্যার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হলের হাউস টিউটররা এড়াতে পারেন না বলেও জানান তারা। এখানে শিক্ষকদের দায় আমরা কি করে এড়াবো?
কি করে আমরা এড়াচ্ছি, এবং যেহেতু আমরা এড়াচ্ছি সুতরাং এই বিষয়টা সবার সামনে আসা প্রয়োজন, যেটা এড়ানোর মতো কোনো স্লিপ না। কিন্তু মনোবিজ্ঞান হিসাবে আমি যেটা বুঝেছি, এই মানুষগুলো যারা এই কাজটা করেছে তারা চরমভাবে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ। শনিবার অভিযুক্ত ৮ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রক্টর জানান, ফজলুল হক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হল প্রশাসন তার আসন বাতিল করার পদক্ষেপ নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক আজকে সকালবেলায় ওই ৮ জনকে সাময়িক বহিষ্কারের আদেশ জারি করেছে। এখনই ছাত্র রাজনীতি নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান প্রক্টর। আলোচনা চলমান আছে, এই আলোচনার উপর ভিত্তি করেই আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিব। তবে বৃহত্তর শিক্ষার্থী সমাজ ওই আগের অবস্থায় ফিরে দিতে চান না। মানে এখনো রাজনীতি নিষিদ্ধের আমরা আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় দেয়নি, আলোচনা পর্যায়ে আছে। সোমবার থেকে ক্লাস শুরু হবে বলেও জানান প্রক্টর। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বিগত বছরগুলোয় বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাই বিচার বিভাগের স্বাধীনতার জন্য পৃথক সচিবালয় গঠনের প্রস্তাব শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের নীতিমালা করার কথাও জানান প্রধান বিচারপতি। বিচার বিভাগ থেকে যেন আর কোনো অবিচার না হয় সেটা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা। অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরার আয়োজন ছিল সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে। সকালে আয়োজিত এই সভায় বিচার বিভাগ থেকে দুর্নীতি দূর করার প্রত্যয় জানান অ্যাটর্নি জেনারেল। শুদ্ধি অভিযানের মাধ্যমে বিচার বিভাগের সকল স্তর থেকে দুর্নীতি নির্মূল করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব এবং বড় চ্যালেঞ্জ বলে আমি বিশ্বাস করি। সভায় বিচার বিভাগ সংস্কারে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন প্রধান বিচারপতি। বিগত বছরগুলোতে বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে, তাই নতুন এই বাংলাদেশে আমরা এমন একটি বিচার বিভাগ গড়তে চাই যেটি বিচার বিভাগ এবং সততা ও অধিকার বোধের নিশ্চয়তার একটি নিরাপদ দুর্গে পরিণত হবে। প্রধান বিচারপতি জানান, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের নীতিমালাও করা হবে। বর্তমানে বিচারকগণের পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে কোনো ঘোষিত নীতিমালা নেই। ফলে পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে অনেক সময় বিচারকগণ বৈষম্যের শিকার হয়েছেন। আমি এই বিষয়টি একটি যথোপযুক্ত নীতিমালা দ্রুত প্রণয়ন করব। আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। ফ্যাসিস্ট সরকার গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল। আমরা সেটা থেকে বের হতে চাই, মানুষকে যতটা পারা যায় হয়রানি থেকে মুক্তি দেন। সভায় সারা দেশের প্রায় ২,০০০ বিচারক অংশ নেন। বিচার বিভাগের অভিভাবক হিসাবে শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যে দলীয়করণ করেছিল তার প্রভাব এখনও আছে। তাই যতই সংস্কার করা হোক না কেন সঠিক বাস্তবায়ন নিয়ে শঙ্কা জানিয়েছেন উপদেষ্টা রেজওয়ানা হাসান। এদিকে বিভক্তির রাজনীতি পরিহারের পরামর্শ দিয়েছেন ডক্টর বদিউল আলম মজুমদার। রাজনৈতিক দলগুলোকে আস্থায় রেখে সংস্কারের রোডম্যাপে ঘোষণা এবং দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলগুলো। অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর শুরু হয়েছে রাষ্ট্র সংস্কারে নতুন স্বপ্ন বাস্তবায়নের প্রক্রিয়া। কিন্তু সরকারের কার্যক্রম নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে নানা আলোচনা সমালোচনা। স্বৈরাচারের আমলা দিয়ে বিপ্লবী সরকার চলতে পারে না। এরই প্রেক্ষিতে দুঃসময়ের কণ্ঠস্বর, স্বপ্ন ও বাস্তবতা শীর্ষক সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডির CGS। গত 15 বছরে বিগত সরকারের নির্যাতনের শিকার ব্যক্তি, রাজনৈতিক নেতারা ভবিষ্যৎ বাংলাদেশকে কিভাবে দেখতে চায় মতামত তুলে ধরেন। রাজনীতি যে টাকা আয়ের পথ বলেন, গণ অভ্যুত্থানের পেছনে ছিল 15 বছরের জমে থাকা জনক্ষোভ। কিন্তু গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সাথে জনসম্পৃক্ততা নেই। তাই সংস্কার কার্যক্রম দ্রুত ও জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে করার পরামর্শ দেন বিভিন্ন দলের নেতারা। কোন পুলিশের জার্সি চেঞ্জ হবে না, পুলিশের লোগো চেঞ্জ হবে, স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে, এগুলি মুখ্য ব্যাপার না। মুখ্য ব্যাপার যেটা, সেই সংস্কারের এখন পর্যন্ত আমরা রোডম্যাপ পাইনি, আমরা জানি না। এমন মানুষ সরকারে থাকা উচিত যাদের সাথে মানুষের কানেক্টিভিটি আছে। আইদার দ্যাট কুড বি পলিটিশিয়ান, সমাজে গ্রহণযোগ্য, সবগুলো পক্ষ যাতে এই গণতান্ত্রিক ঐক্যমত্যের মধ্যে থাকে, না হলে আমরা বিপদের মধ্যে, ঝুঁকির মধ্যে পড়ব।
এখনো ফ্যাসিস্টের দোসর শক্তি, তার দেশি বিদেশি সমস্ত সমর্থকরা তারা সক্রিয় আছে। প্রাতিষ্ঠানিক দলীয়করণের কারণে সংস্কার করলেও সেটার সঠিক বাস্তবায়ন নিয়ে সন্দিহান খোদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, ফ্যাসিস্টদের অনুচররা সব জায়গায় আছে, এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সমাজের প্রতিটা জায়গায় যখন ফ্যাসিজমের দোসররা একেবারে গ্রথিত অবস্থায় আছে, সেখানে ওভারনাইট সবকিছু টান দিয়ে চেঞ্জ করে দেওয়াটা সম্ভব না। সংস্কার হলো, সংস্কার প্রস্তাব পাশ হলো, আমরা সকলে একমত হলাম। এটা বাস্তবায়ন করবে কারা? যে লোকগুলো বাস্তবায়ন করবে তারা তো প্রায় সকলেই রয়ে যাচ্ছে। বিভক্তির রাজনীতি শুরু হলে সুশাসন প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে তা ব্যর্থ হবে মনে করেন বদুল আলম মজুমদার। আন্দোলনের সফলতা ধরে রাখতে গণমাধ্যম, সুশীল সমাজ সহ সবাইকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি। টেনে নামানোর যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার থেকে যদি উঠতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই সম্ভাবনাও কিন্তু বাস্তবে রূপায়িত হবে না। ক্ষমতা যাতে অপব্যবহার না হয় তার জন্য নজরদারিত্বের কাঠামো থাকতে হবে। অন্তর্বর্তী সরকারকে সংস্কার কার্যক্রমে অগ্রাধিকার ঠিক করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন আলোচকরা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। দেশে যে সংকট চলছে তা রাজনৈতিক, এটা আইন দ্বারা সমাধান সম্ভব নয় বলে মনে করেন চিন্তাবিদ ও কলামিস্ট ফরহাদ মজহার। দুপুরে পুরানা পল্টনে এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশের সংকটের পাশাপাশি আছে দেশ বিরোধী ষড়যন্ত্র, তাই সবার সাথে আলোচনা করে সমস্যা সমাধানের পরামর্শ এই রাজনৈতিক বিশ্লেষকের। রাজধানীর পুরনো পল্টনে ইআরএফ মিলনায়তনে ছাত্র বিপ্লবে শিক্ষা ব্যবস্থা ও রাষ্ট্র সংস্কারে করণীয় শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমি নিজ পার্টির মধ্যে আমরা আলোচনা করেছি। বক্তারা বলেন, রাষ্ট্রের যৌক্তিক সংস্কারের পাশাপাশি শিক্ষা ব্যবস্থাও ঢেলে সাজানো প্রয়োজন, অন্যথায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হবে না। বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান এখানে কার্যকর নয়। বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন স্বনির্ভর হয়ে ওঠে, প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে, বাংলাদেশ রাষ্ট্রটিতে যেন পুনর্গঠিত হয়, সেটাই আমাদের চাওয়া। যখন আপনি আইনি বৈধতা দেন ক্রস ফায়ারের, তার জায়গাটা কিন্তু সমাজের মধ্যে ছড়িয়ে যায়, কিন্তু এর বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, এটাকে নিন্দাবাদ দিতে হবে। এই ধরনের মব জাস্টিস, এটাকে বলে অক্সিমরন, ইংরেজি শব্দ। মব কোনোদিন জাস্টিস হতে পারে না। সংস্কার রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে পলিটিক্যাল পার্টি, জনগণের প্রতিনিধি, তারা ভাববেন। সুতরাং এটা কোনো চাপিয়ে দেওয়ার সংস্কারও যেমন চলবে না, যে সব স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে হবে, সবাই মিলেই আপনার সংস্কারের কাজগুলো করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার। বলেন, আওয়ামী সরকারের নির্বাচনের নীতি অনুযায়ী আবারও যদি কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তাহলে তরুণ প্রজন্ম মেনে নেবে না। আমি তাদের কাছে বিনয়ের সঙ্গে বলেছি, আপনাদের এই নীতি, যে নির্বাচনের নীতি, যে নীতিটা হচ্ছে যে এই ফ্যাসিস্ট সিস্টেমকে রেখে এখানে ওখানে দু একটা সংস্কার করে আপনারা আবারও আওয়ামী লীগের মধ্যে ক্ষমতায় আসতে যাচ্ছেন, এটা কিন্তু তরুণরা গ্রহণ করবে না। দেশের বর্তমান পরিস্থিতিকে রাজনৈতিক সংকট উল্লেখ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেন ফরহাদ মজহার। পার্বত্য অঞ্চলে পাহাড় নিয়েও ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি। শুধুমাত্র এই ছোট্ট মিলিটারি সংঘাত আকারে দেখবেন না, এটা বন্দর নগরী। আপনি ফেনী নদীর দিক থেকে ছোট্ট কিন্তু জায়গা, আপনি কিন্তু পুরো জায়গাটা কিন্তু বিচ্ছিন্ন করা খুব সহজ, এবং ভারত কিন্তু এগুলোতে নানাভাবে কিন্তু ইঙ্গিত দিচ্ছে আমাদের। তাহলে আমরা তো বুঝতেই পারছি যে এর মধ্যে বাইরের উস্কানি আছে, কিন্তু বাইরের উস্কানিটাকে আমরা কি করছি, আমরা আরও ইন্টেন্সিফাই করছি, আমরা এটাকে আগুনের মধ্যে আরও তেল দিচ্ছি, আগুনের মধ্যে আমরা জ্বালানি দিচ্ছি। এটা সামরিক সমস্যা না, এটা রাজনৈতিক সমস্যা। রাজনৈতিক দলগুলো মানুষের অভিপ্রায় বুঝতে না পারলে তরুণদের নতুন দল গঠনের প্রয়োজন আছে বলেও অভিমত এই দার্শনিকের। তরুণদের অধিকার আছে নতুন রাজনৈতিক দল করবার। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর ওয়ারিতে জোড়া খুনের ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সাভার থেকে তাদের দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ফ্ল্যাট ক্রয় নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড। স্বপ্নের আবাসের জন্য জমির মালিককে 14 লাখ টাকা দেয় দুই ভাই। এরপর দিন, মাস, বছর পেরিয়ে 1 দশকের অপেক্ষা। তারপরও ফ্ল্যাট বুঝে না পেয়ে জমির মালিকের সঙ্গে তর্কে জড়িয়ে প্রাণ হারান আপন দুই ভাই। ঘটনার পরদিন রাজধানীর ওয়ারিতে মামলা হলে
তদন্তে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় শুক্রবার জমির মালিক সহ তার 2 সহযোগীকে গ্রেফতার করা হয়। আমরা প্রথম থেকে এই ঘটনার পেছনে আমরা সবাই পরিশ্রম করছিলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের দেখানো স্থান থেকেই উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র। সরল মনে ল্যান্ড ওনারের কাছে এই দাবিটি করলে ল্যান্ড ওনার ক্ষিপ্ত হয়ে অসৎ উদ্দেশ্যে এক পর্যায়ে তার দলবল নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে তাদের 2 ভাইয়ের উপরে এবং তাদেরকে চাইনিজ কুড়াল, ছুরি এবং ব্যাটন দিয়ে তীব্রভাবে আঘাত করে, ফলে তাদের মৃত্যু হয়। চুক্তি করেও রিয়েল এস্টেট কোম্পানি ফ্ল্যাট বুঝিয়ে না দেয়া এবং সেখানে জমির মালিকের যোগসূত্র থাকায় তাদের বিরুদ্ধেও প্রতারণা মামলা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার সাথে যারা আরও সন্দিগ্ধ আসামি আছে আমরা তাদেরকে ধরার চেষ্টা করছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। কারিগরি ত্রুটি সারিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আটকে যাওয়া চট্টলা এক্সপ্রেস ট্রেনটি প্রায় আধা ঘন্টা পর ছেড়ে গেছে। লোকোমাস্টার আবু তাহের জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সদর উপজেলার টিএ রোড রেলগেটে আটকে যায়। বিকাল 6:45 থেকে 6:15 পর্যন্ত প্রায় 30 মিনিট রেলগেটের উপর দাঁড়িয়ে থাকে বগিগুলো। এতে শহরের ওই সড়কে বন্ধ থাকে যান চলাচল। উভয় পাশে দেখা দেয় তীব্র যানজট। হর্স পাইপ ছুটে রেল লাইনের ফাঁকে আটকে যাওয়ায় ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানান লোকোমাস্টার। রাজুক উত্তরা মডেল কলেজে বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই বিতর্ক উৎসবে মিডিয়া পার্টনার হিসেবে ছিল যমুনা টেলিভিশন। বিতর্ক উৎসবে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বল্পস্থায়ী ও দীর্ঘস্থায়ী ক্ষতি বেশি হয়েছে। ব্যক্তিগত রাগ ক্রোধের ঊর্ধ্বে প্রাতিষ্ঠানিক সম্মানকে অধিক প্রাধান্য দিতে হবে বলে জানান বক্তারা। সন্তানের অপরাধের জন্য পিতামাতাও অনেকাংশে দায়ী বলে জানান তারা। পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষা ব্যবস্থার চেয়ে কারিগরি শিক্ষা ব্যবস্থাকে অধিক প্রাধান্য দেওয়ার কথা বলেন বিতার্কিকরা। আমরা সবাই রাজা শীর্ষক 7 দিনব্যাপী চতুর্থ শিশু কিশোর চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি 1-এ এই প্রদর্শনী শুরু হয়। বিকেলে আনুষ্ঠানিক ওই উদ্বোধন হয় চিত্র প্রদর্শনীর। এতে কাশফুল আর্ট স্কুলের 76 শিশু কিশোর চিত্রশিল্পী চিত্রকর্মে স্থান পায়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চিত্রশিল্পী মোস্তফা জামান। কাশফুল আর্ট স্কুলের আয়োজনে 21 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। কি হয়েছে সাকিব আল হাসানের? ধারাভাষ্যকার মুরলী কার্তিকের দাবি, সাকিব তাকে জানিয়েছেন তার বাঁ হাতের স্পিন ফিঙ্গারে অস্ত্রোপচার করা হয়েছে, বোলিং অনুভূতিও পাচ্ছেন না। এর প্রেক্ষিতে তামিম ইকবাল প্রশ্ন তুলেছেন, সাকিবের ইনজুরি খবর টিম ম্যানেজমেন্ট কি আগে থেকেই জানতো কিনা। এদিকে বিসিবির মেডিকেল টিমের দাবি, সার্জারি তো দূরের কথা, সাকিবের আঙ্গুলের যে কোনো ইনজুরি আছে সেটাই তারা জানেন না। সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা? সাকিব আল হাসানের হয়েছে সেই দশা। একই চোখের সমস্যায় সাকিব নাস্তানাবুদ। হেড পজিশন ঠিক রাখতে জার্সির সাথে বাঁধা ফিতা মুখ দিয়ে কামড়ে ব্যাট করেন। এখন আবার শোনা যাচ্ছে আঙুলের চোটে পড়েছেন। ধারাভাষ্যকার মুরালী কার্তিকের দাবি, সাকিব তাকে জানিয়েছেন তার বাঁ হাতের স্পিনিং ফিঙ্গারে অস্ত্রোপচার করা হয়েছে। তার বাঁ হাতের স্পিনিং ফিঙ্গারে একটা অস্ত্রোপচার হয়েছে, সেটি এখন ফুলে গেছে, শক্ত হয়ে আছে। ওই আঙুলে সে বলের অনুভূতিটাও পাচ্ছে না। স্পিনার হিসেবে বলের অনুভূতিটা দরকার। এছাড়া তার কাঁধেও অস্বস্তি আছে। কার্তিকের দাবির পেছনে প্রশ্ন জুড়ে দিয়েছেন আরেক কমেন্টেটর তামিম ইকবাল। বাংলাদেশের সাবেক অধিনায়কের প্রশ্ন, সাকিবের এই ইনজুরি কি হুট করে নাকি আগে থেকেই? মুরালী কার্তিক বলে গেছে, আঙুলের সমস্যার কারণে সাকিব বল গ্রিপ করতে পারছে না। যদি তাই হয় তাহলে বাংলাদেশ 4 জন ফ্রন্টলাইন বোলার নিয়ে খেলছে। টিম ম্যানেজমেন্টের অবশ্যই জানানো উচিত তারা এই ইনজুরির কথাটা আগে থেকেই জানতো কিনা। বিসিবির মেডিকেল টিমের সাথে কথা বলে জানা গেছে, সার্জারি তো দূরের কথা, সাকিবের আঙুলের যে কোনো ইনজুরি আছে সেটাই তারা জানেন না। শেষবার সাকিবের আঙুলে সার্জারি হয়েছিল সেই এশিয়া কাপে 2018-তে, সেটাও স্পিনিং ফিঙ্গার ছিল না। 2023 বিশ্বকাপে শ্রীলঙ্কার সাথে বাঁ হাতের আঙুলের ইনজুরিতে পড়েছিলেন বটে, সেক্ষেত্রে কোনো অস্ত্রোপচারেরই প্রয়োজন পড়েনি।
অর্থাৎ নিকট অতীতে কোনো সার্জারি সাকিবকে করাতে হয়নি। চেন্নাই টেস্টের 5 দিন আগেই কাউন্টিতে 2 ইনিংস মিলিয়ে সাকিব করেছেন 65 ওভার। মেডিকেল টিমের দাবি, ইনজুরি যদি থাকতোই কখনোই এত ওভার বল করা সম্ভব হতো না, এমনকি সেক্ষেত্রে স্যারেও পিসিবির মেডিকেল টিমকে অবহিত করত। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল আমাদের রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।